আধা ঘন্টায় মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। হলে আমাকে বকে দিবেন। আমি আপনার অশুদ্ধ মহাভারত ঠিক করার দায়িত্ব নেব। এবার চলুন। আবরার নিরুপায় হয়ে গেল। একটা নরম ঠান্ডা হাত তাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। অথচ তার এত বড় শরীরটা কোনো প্রতিরোধ করতে পারছে না। মেয়েটির হাত খুব ঠান্ডা, তাই হাতটা ছাড়তেও ইচ্ছে হচ্ছে না। তার হাতের ভেতর থাকলে যদি একটু গরম হয়। ক্যান্টিনের খাবার শেষ, ফলে মেন গেটের একটি ভাতের হোটেলে বসেছে তারা। নাম আপ্যায়ন। খুলনা শহরের দিকে যাওয়া যেত, কিন্তু যেতে আর ফিরতে 2 ঘন্টা কভার। তাই সে রিস্ক নিল না রাইসা। আপ্যায়নের খাবার মজা। ওরা কি করে সুস্বাদু করে মাংস রান্না করে সেই রহস্য জানা নেই। তবে সেই মাংসটা খেয়ে আত্মা তৃপ্তি জাগে। খাবার আসতে আবরার টের পেল তার ক্ষুধা লেগেছে। এতটা সময় সে টের পায়নি। তবে এখন মনে হচ্ছে 2 প্লেট ভাত খেয়ে ফেলবে। রাইসাও ভাত অর্ডার করলো। তার একটু বেশি খাওয়া হয়ে যাচ্ছে, কারণ দুপুরে সে খেয়েছে। হোস্টেলে আজ ডিম রান্না হয়েছিল। ডিম রান্নাটা বাবুর্চি ভালোই করেন। মাখা মাখা হয়। রাইসা তাই ভরপেট খেয়েছিল। কিন্তু আবরার ভাইকে সঙ্গ দিতে হবে। দেখা যাবে একা একা খেতে হবে বলে লোকটা আর খেলো না। এই লোকের সাথে সময় কাটাতে যদি ডাবল বার খেতে হয়, আফসোস নেই রায়সার। খাওয়া শেষে আবরারের মনে হলো সে ভালোই করেছে রায়সার সাথে এসে। নয়তো দেখা যেন দুপুরে সেই হাবিজাবি খেয়ে পার করত। অনিয়ম করে খাবার জন্য আজকাল শরীর দুর্বল লাগে। সে মৃদুস্বরে রায়সাকে বলল, ধন্যবাদ। আজ তুমি কাটা না দিলে আমার দুপুরের খাওয়া হতো না। মাই প্লেজার। এর মধ্যে একটা ভারী স্বর কানে এলো। এই পিচ্ছি, কি অবস্থা? রাজা পিছনে তাকাতেই দেখলো নুহাস দাঁড়িয়ে আছে। সে এগিয়ে এলো। স্বভাব সুলভ সে রায়সার হুড্ডির উপর থেকে হাত বুলালো। রায়সা চোখ মুখ কালো করে বলল, আমি মোটেও পিচ্ছি নই নুহাস ভাই। পিচ্চিকে পিচ্চি বলবো না তো কি বলবো? ধামড়ি। এই দামড়ি, কি অবস্থা? রাইসা ক্ষেপে গেল। রাগে তার শ্যাম মুখখানা লাল হয়ে গেল। এদিকে আবরারের দৃষ্টি সূক্ষ্ম স্থির। তার মুখে তীক্ষ্ণ বিরক্তি উকি দিচ্ছে। সে গম্ভীর স্বরে বলল, তোমাদের সম্পর্ক তো বেশ ভালো। ভালো বলে ভালো, পিচ্চি আমাদের টিমের একজন লেডি সোলজার। দেখতে পিচ্চি হলে কি হবে? একেবারে হায় না, যে নেগোসিয়েশন করে ক্লায়েন্টদের সাথে। আমরা 3 বছরে যা পারিনি এই মেয়ে 6 মাসে তাই করেছে। আমাদের গুরুও। রাইসা চোখ পাকিয়ে বলল, হইছে, পাম মারা বন্ধ। দেখছিস কি করে শাসায় লেডিটন। বাই দ্য ওয়ে, আর ইউ গাইজ ইন ইন্টিপিন্টি? নুহাসের ইঙ্গিতে একটু নড়েচড়ে উঠল আবরার। গম্ভীরতায় ছেদ পড়ল। বলল, না, ও আমার রোলমেট। আমাদের খাতিরে ওখান থেকেই। কথাটা সত্য, কোনো দ্বিমত নেই। অথচ রাইসার মুখ কালো হয়ে গেল। কোথাও যেন এক চিনচিনে ব্যথা উঠল। আবরার ভাইয়ের সাথে তার সম্পর্ক শুধুই রোলমেটের, অথচ সে একটা স্বপ্ন বুনতে শুরু করেছে। সেই স্বপ্নের কোনো শুরু নেই, শেষ নেই। নুহাস ঠিক করল রাইসার মুখখানা। নুহাস ঠিক খেয়াল করল রাইসার মুখখানা। সে বলল, রোলমেটের সাথেই পোলাপাইন সবার আগে ইন্টিপিন্টি ট্রাই করে। তোরটা তো সুন্দরও আছে, সিঙ্গলও আছে, ট্রাই কর। আবরার বিব্রত হলো। তার কান লাল হয়ে গেল। শীতের মধ্যেও গরম লাগছে। তাই অস্বস্তি কাটাতে নুহাসকে ধমক দিয়ে বলল, বাজে কথা থামা। বলেই উঠে দাঁড়ালো। রাইসাকে বলল, রাইসা, আমি যাই, আমার কাজ আছে। আজকের জন্য ধন্যবাদ। বলেই বেরিয়ে গেল সে। রাইসাও ওখানেই বসে রইল। কটকটে নজরে তাকালো নুহাসের দিকে। এই লোকটা তার লাঞ্চ ডেট ভণ্ডুল করে দিয়েছে। নুহাস তার রক্তচক্ষু দৃষ্টিতে অগ্রাহ্য করে বলল, কি খাবে? আজ তোমার সিনিয়র তোমাকে খাওয়াবে। আজকে দিলদার হবার ইচ্ছে আমার। এ সুযোগ সীমিত সময়ের। দই খাবে? এমনটা কেন করলেন নুহাস ভাই? কি করলাম? রাইসার ঠোঁটের নিচ কামড়ে চুপ করে গেল। নুহাস কিছু সময় তাকে দেখলো অপলক ভাবে। তারপর নির্ভর স্বরে শুধালো, ওই রোবটটাকে পছন্দ করো? রাইসা চমকালো। তার মুখে কি এই কথাটা খোদাই হয়ে গেছে? আবরার ভাইয়াও কি বুঝে গেছে? নুহাস মাথা হেলিয়ে বলল, চিন্তা করো না, ওই গাধায় বোঝেনি। সবাই কি আমার মতো বিজ্ঞ? আমার চোখ হলো অনুবীক্ষণ যন্ত্র। আমি দূর থেকে পাখির পালক গুনে ফেলা মানুষ। আমার চোখ এড়ানো সহজ না। তো এগুলো এগোলো কত দূর? ওই গাধা তো বুঝে নাই নিশ্চিত।
ওর বইয়ের পাতার কোডিং ল্যাঙ্গুয়েজ ছাড়া কিছুই পড়ার ক্ষমতা নেই। বলো তো আমি সাহায্য করি। যতই হোক আমি একটা ছেলে। মেয়েরা যেমন মেয়েদের বোঝে, কি কি জানে বলো? গার্ল থিঙ্ক। ছেলেরাও ছেলেদের বোঝে। আবরার তোমাকে আর ৫টা মেয়ের মতোই দেখছে। এটা খুব বাজে অবস্থা। যেকোনো সময় বনজন হয়ে যাবা। উপর থেকে তুমি জুনিয়র। ফ্রেন্ড জোন থেকে প্রেমিকা হওয়া যায়, বোন জোন থেকে না। ছেলেরা একবার যাকে বোন ভাবে তাকে বোনই ভাবে। আর যদি দেখো সে এমন মেয়ের সাথে লটকাচ্ছে যাকে সে বোন বোন বলতো, ভাববে হালার হালা ফ্রড। সুদানের পোলা তাকে কখনো বোন ভাবেনি। বোন ছাড়া সে সব ভেবেছে, কিন্তু মুখে বলেছে বোন। তাই তোমার প্রথম কাজ হবে বোন না হওয়া। তুমি চাইলেই পারবে। রাইসা সরু দৃষ্টিতে তাকিয়ে আছে নুহাসের দিকে। নুহাস তার চুল ঝাঁকিয়ে হাত ঘুরিয়ে বলল, এভাবে কি দেখছো? তুমি আসলেই পারবে। আমি জানি বিশ্বাস হচ্ছে না, কিন্তু আমার পূর্ণ বিশ্বাস তুমি সত্যি একটা চমৎকার মেয়ে। চমৎকার মানুষদের একটা বিশেষ গুণ হলো তারা নিজেদের কখনো গোনায় ধরে না। তারা নিজেরাও বিশ্বাস করতে চায় না তারা যে চমৎকার। তোমার মধ্যে এই গুণটা ঠুসে ঠুসে ভরা। নুহাসের কথা এবার রায়সা হেসে বলল। হাসতে হাসতে বলল, খুব আফসোসের ভঙ্গিতে বলল, নুহাস ভাই, আপনি একটা পাগল। সেটা কি কেউ কখনো আপনাকে বলেছে? অনেকেই বলেছে, আমলে নিইনি। যেহেতু তুমি বলছো, আমি আমলে নিলাম। তবে আমি এই পাগল সত্তাকে তেই হ্যাপি। জানো কেন? কারণ পৃথিবীতে আমার মতো পাগল না থাকলে তোমার মতো চমৎকার মেয়েদের প্রশংসা কেউ করবে না। তখন পৃথিবীটা লাগবে লবণহীন তরকারি আর চিনিহীন চা, একবারে ফিকে। এখনো সময় আছে, বলো তো গাইড করি। আবরার নামক গাধার সাত কপালের ভাগ্য তোমার মতো একটা মেয়ে তাকে পছন্দ করে। কিন্তু আফসোস, হালা কোনোদিন বুঝবেই না। আর আপনি তাকে বোঝাবেন কি করে? সেটা আমার উপর ছেড়ে দাও। তুমি শুধু আমার কথা মতো কাজ করবে। সুদানের পোলার বোনের দৃষ্টি থেকে বের হওয়া হবে তোমার প্রথম কাজ। রাইসা চোখ ছোট ছোট করে বলল, ওনাকে গালি দিবেন না। ও বাবা, এখনই পসেসিভ। আমার ভালো লাগে না। উনি খুব সুন্দর ব্যক্তিত্ব। আবরার ভাই মোটেও সুদানের পোলা না, সে বাংলাদেশের পোলা। বাংলাদেশের সবচেয়ে ভালো কোডার। তোমার মাথা ও সুদানের পোলা। সুদানের পোলা, সুদানের পোলা। ধ্যাত। নুহাস ও রায়সাকে অনুকরণ করে বলল, ধ্যাত। রায়সা কটমটিয়ে তাকালো। নুহাস গায়ে লিয়ে হাসছে। খুব কুৎসিত লাগছে তাকে। ঠান্ডা পানি ছুঁড়ে মারতে ইচ্ছে করছে, কিন্তু রাইসা কাজটা করল না। সে কটমটিয়ে তাকিয়ে রইল। শুক্রবার সকালে প্রাপ্তি বাড়ি এলো। অয়ন দরজা খুলে দিল। কিছু সময় শান্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে সে সরে পড়ল দরজা থেকে। প্রাপ্তির সাথে দৃষ্টি বিনিময় হলো, কিন্তু কথা হলো না। সে বলবে না। প্রাপ্তিকে সে জ্বালাবে না। ততক্ষণ জ্বালাবে না যতক্ষণ প্রাপ্তি না বলে, আপনি কথা বলুন, আমার আপনার কথা শুনতে ইচ্ছে হচ্ছে। প্রাপ্তি অয়নের অবজ্ঞা গিলল। প্রশ্ন করার সময় নেই। সকালে উঠতে দেরি হয়ে গেছে। কখন 10টা বেজে গেছে টের পায়নি। এদিকে মিরাজ ভাই বলেছিলেন 11টায় থাকতে। কাজী অফিস শুক্রবার জুম্মাবাদ বন্ধ থাকবে। একেই অনেক লাইন। দ্রুত আসলে দ্রুত বিয়ে হবে। তাই প্রাপ্তি হুড়মুড় করে ঘরে ঢুকলো। নিজের ঘরে যেয়ে আগে লাগেজ খুলল। লাগেজ ভর্তি নতুন শাড়ি। বিয়ে হবে এই একটা ভালো হয়েছে। অনেক অনেক শাড়ি পাওয়া গেছে। একটা নতুন গোলাপি রঙের কাতান শাড়ি বের করলো সে। বিয়েতে একটু সুন্দর মতো যাওয়া উচিত। একা তো যাবে না, বরসহ যাবে। মা বলেছেন বিয়ের পর সুন্দর করে বরের সাথে ঘুরবি। অয়ন খুব সুদর্শন পুরুষ। এই কথাটা আগে স্বীকার না করলেও এটা অমোঘ সত্য। তাই তেলাপোকা সেজে তার পাশে হাঁটলে ভালো দেখাবে না। অয়ন সূক্ষ্ম নজরে তার স্ত্রীকে দেখছে। সে খাবলা নিয়ে শাড়ি বের করছে। ভালোবাসা শাড়ি পরবে কেন? কিসের সুখ তার এত? বিগত একটা সপ্তাহ তার বর তার সাথে কথা বলছে না, এই সুখে সে শাড়ি পরবে? কিন্তু প্রশ্ন করতে পারছে না। গাম্ভীর্যের নাটক থামানো যাবে না। সে আর চোখে দেখল প্রাপ্তি কাঙ্গারুর মতো লাফাতে লাফাতে গেল রান্নাঘরে। ধিমধাম শব্দ করে পানি বসালো। মাথার চুল তার অনেকটাই বড় হয়েছে, এখন জট লাগে শুধু। সেই জট লাগা চুল আঁচড়ে সে জট ছাড়ালো। তারপর অয়নের উদ্দেশ্যে বলল, আপনার পাঞ্জাবি পায়জামা বের করুন। আমি গোসল করে আসার পর আপনি গোসলে যাবেন। আমাদের 11টার মধ্যে পৌঁছাতেই হবে। কোথায় যাওয়া হচ্ছে?
অয়নের গম্ভীর কণ্ঠ, আহ্লাদ নেই, আদর নেই, ছালা ছালা টান। প্রাপ্তি একটু থমকালো যেন। অতঃপর নিজেকে সামলে বলল, মিরাজ ভাইয়ের বিয়েতে যাচ্ছি, আমি সাক্ষী। মিরাজ ভাইকে, মামুর ছেলে, আমার মামাতো ভাই। অয়ন কিছুটা আন্দাজ করলো মিরাজ ভাইটিকে। সেদিন যার সাথে ক্যান্টিনে বসেছিল প্রাপ্তি, অয়ন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। পর মুহূর্তে নির্লিপ্ত ভাব টেনে বলল, আমি যেয়ে কি করব? দুলা ভাই আপনি তাই যাবেন। হাহ, দুলা ভাই বলেই তাচ্ছিল্য করল যেন। প্রাপ্তি সেই তাচ্ছিল্য বুঝল, কিন্তু আমল করল না। দ্রুত গোসল সারল। এরপর শুরু হলো তার শাড়ি নিয়ে কোদাকুদি। শাড়ি সে পরতে পারে না। বড় একটা থান কাপড় বারবার নিজেকে জড়াচ্ছে আর খুলছে। শীতের মধ্যেও সে ঘেমে একসার হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই। অয়ন তখনও বিছানায় বসা, সরু চোখে দেখছে মেয়েটার নাচন কোদন। সে অপেক্ষা করছে যে মেয়েটা কখন হাল ছাড়বে, এবং অবশেষে হলো তাই। সে হাল ছেড়ে তাকালো অয়নের দিকে, রাগী স্বরে বলল, বসে আছেন কেন? একটু সাহায্য করলে কি হয়? অয়ন বাঁকা হাসল। এটারই অপেক্ষায় ছিল যেন। সে উঠে ফ্লোরে গড়াগড়ি খাওয়া শাড়ি প্রথমে হাতে নিল। এরপর বা হাতে টেনে ধরল প্রাপ্তির কোমর। আচমকা হ্যাকচা টানে প্রাপ্তি শটান হয়ে গেল। অয়ন নির্বিকার, তার মুখের ভাব অপরিবর্তিত। সে একটা ইউটিউব ভিডিও ছাড়ল। একটু একটু করে সে শাড়িটা পরাতে লাগলো। তার রুক্ষ আঙ্গুলের ডগা একটু পরপর ছুঁয়ে যাচ্ছে প্রাপ্তির উন্মুক্ত দেহ। অথচ তার চোখ মোবাইলের দিকে। প্রাপ্তি সেই স্পর্শে কেঁপে উঠছে। শীতল হাতে ঠান্ডাও লাগছে। অয়নের গাঢ় নিঃশ্বাস তাকে ঘিরে রেখেছে, অথচ লোকটির চোখে নিরাসক্ত। অয়ন তার দিকে চাইছে না। প্রাপ্তি না পেরে বলেই বসল, এমন পাশের বাড়ির ভাবির মতো আচরণ করছেন কেন? মনে হচ্ছে আমি আপনার বউ না, পাশের বাসার কেউ। অয়ন এবার তাকালো প্রাপ্তির দিকে। সে অনেকটা ঝুঁকে এসে প্রাপ্তির দিকে, তার হাত প্রাপ্তির কোমরে। মেয়েটি কি জানে অয়নের মনে এখন কি চলছে? সে কতটা কষ্ট করে নিজেকে সংযত রেখেছে? অভিমানের অভিনয় যে তাকে কতটা পুড়াচ্ছে মেয়েটি জানে। মেয়েটি তার সামনে, অথচ তাকে ছুঁতে পারছে না, আদর করতে পারছে না, আহ্লাদ করতে পারছে না। মেয়েটির ভেজা চুলের গন্ধ নিতে পারছে না, তার ফাটা ঠোঁটে চুমু আঁকতে পারছে না। মেয়েটি কি জানে এখন অয়নের প্রতিটি কোষে কি চলছে? না, মেয়েটি কিচ্ছু জানে না। অয়ন নিজেকে সামলে কঠিন গলায় বলল, আমার বউ যদি পাশের বাড়ির বউয়ের মতো আচরণ করে, আমার কি দোষ? বলেই কুচিটা তার কোমরে গুজে দিল অয়ন। এরপর সরে গেল সে। ড্রয়ার থেকে পাঞ্জাবি পায়জামা বের করে চলে গেল গোসলে। প্রাপ্তি দাঁড়িয়ে রইল। অয়নের অভিমানের আঁচ পেল যেন। মিরাজ এবং স্নেহার বিয়েটা হলো 11:50-এ। দিনের শেষ বিয়ে ছিল। স্নেহা অনাথ, তাই তার পক্ষ থেকে কোনো সাক্ষী ছিল না। প্রাপ্তি বুঝল মামি কেন এই বিয়েতে নারাজ ছিলেন। বিয়েতে স্নেহাকে অনেক মিষ্টি লাগছিল। তার ঠোঁটে একটা হাসি এঁকেছিল। মিরাজ ভাইকে বিয়ে করে সে সত্যি অনেক আনন্দিত। এটাই কি ভালোবাসার উদাহরণ? প্রাপ্তি একবার চাইল অয়নের দিকে। অয়নও কি তাকে বিয়ে করার সময় এমন আনন্দিত ছিল? মিরাজ ভাই অনেক ভালো পার্টনার, কিন্তু প্রাপ্তি কি এতটা ভালো পার্টনার হতে পারবে? ভৈরবের ঘাটে দুটো বড় বড় লঞ্চ। অবশেষে অনেক কাঠখড় পুড়িয়ে পারমিশন পাওয়া গেছে। হুট করে ঠান্ডা পড়ায় পারমিশন দিচ্ছিল না সুন্দরবনের অথরিটি। শৈত্যপ্রবাহের প্রকোপ এখন একটু কম। প্রাপ্তি ন্যাচারদেও ট্যুরে যাচ্ছে। কারণ অয়ন। এই লোকটাকে যখন সে বলেছিল আমি ট্যুরে যাব না, লোকটা নির্লিপ্তভাবে বলল, আচ্ছা আপনি যাবেন, আমাকে তো যেতেই হবে, আমার একটা দায়িত্ব আছে। আমার ক্লাস যেহেতু ট্যুরের অর্গানাইজার, সো আই হ্যাভ টু গো। লোকটার নির্লিপ্ততায় বাধ্য করেছে প্রাপ্তিকে আসতে। লোকটার এমন ব্যবহার তার সহ্য হচ্ছে না। সে এখন আর তাকে ভালোবাসা বলে ডাকছে না, আহ্লাদ করে না। প্রাপ্তি হোস্টেলে থাকলেও তার আপত্তি নেই। প্রাপ্তির রাগ হচ্ছে। এভাবে বদলে যায় কি করে মানুষ? লঞ্চে উঠতে হবে কাঠের একটা তক্তার উপর দিয়ে। মেয়েরা লাইন ধরেছে, খুব সাবধানে সবাইকে তোলা হচ্ছে। সাবধানতা অবশ্য দেখাচ্ছে অয়ন। সে গাইড দিচ্ছে। গাইড হয়েছে সে, অসহ্য। প্রাপ্তি যখন সময় এলো, আশ্চর্যজনকভাবে তার গাইড বন্ধ হয়ে গেল। সে এমন একটা ভাব করলো যেন সে প্রাপ্তিকে চেনেই না। এ তার বউ নয়, অন্য বেটার বউ। চলবে ইনশাআল্লাহ।